আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু নিবেদিত এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজ আমরা আমাদের আয়োজনটি সাজিয়েছি ক্যান্সার রোগীদের আধুনিক ট্রিটমেন্ট নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক স্বাস্থ্যসেবায় মডার্ন ক্যান্সার হসপিটাল, এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর ওয়ান লিগেন, চিফ ফিজিশিয়ান, রেডিয়েশন অনকোলজি, মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু, চায়না। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ইসরাত জাহান নীলা, কনসালটেন্ট, মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু, চায়না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম টু বাংলাদেশ। We would like to begin our discussion with Dr. Wan. Dr. Wan, how are you doing? Fine, thank you. Okay, so we begin our discussion. I would like to ask something. Could you please tell us how are you finding the country and how do you describe the warmth and hospitality? Oh yeah, Bangladesh is a very great country and great people and great history. And with China, we have very good relationship. Okay. Yeah, as recommended by my colleagues and friends here, we came here. We wanted to help the cancer patients and family. Okay, that's great. So it's wonderful to know that you're enjoying Bangladeshi food, culture, and as well our hospitality. Yes. So my question is, as an oncologist over the last 40 years, how do you usually start treatment for a newly diagnosed cancer patient? Yes, for treating cancer patients is a very big task. Actually, we can provide almost every spectrum of the treatment modalities, which including surgery, radiation, chemo, interventional, ablational, targeted medicine, almost every options. But we have to organize all these options together, sequentially and strategically, Okay. and to let the patient have the most benefits. ওকে, মিস ইসরাত জাহান, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো গুয়াংজুর হসপিটাল, আপনি সেখানে কাজ করছেন এবং সেখানে কনসালটেন্ট হিসেবেও আছেন এবং সেই সাথে আপনি সেলসের টিম লিডার হিসেবে কাজ করছেন। একটু যদি বলতেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওখানকার যে ট্রিটমেন্টের প্রোটোকল, এটার মধ্যে আসলে কতটুকু আপনার কাছে ডিফারেন্স মনে হয়? অবশ্যই বাংলাদেশ এবং গুয়াংজুর মধ্যে ডিফারেন্স রয়েছে। ফার্স্ট যে ডিফারেন্সটা আমি দেখেছি ওখানে জব করার ক্ষেত্রে, তা হচ্ছে এমডিটি টিম। বাংলাদেশে যখন কোনো পেশেন্টের ক্যান্সার ধরা পড়ে তারা একজন বিশেষজ্ঞর পরামর্শ নেন, কিন্তু আমরা যখন কোনো কেস পাই আমাদের এমডিটি টিম সেই কেসটা নিয়ে ফুলি কাজ করে, ওভারঅল কাজ করে আমাদেরকে একটা স্বচ্ছ ট্রিটমেন্ট প্ল্যান এবং কস্ট দেয়। সো এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স, এবং এটার কারণে আমাদের পেশেন্টদের হচ্ছে সময় বাঁচে এবং তাড়াতাড়ি তারা একটা ডিসিশনে আসতে পারে। আচ্ছা, আপনার কাছে আসলে কি মনে হয় যে বাইরের কান্ট্রিগুলোতে, বিশেষ করে আপনি যেহেতু চীনের এই মডার্ন ক্যান্সার হসপিটাল আপনি কাজ করছেন, ওখানকার যে আধুনিক ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলো কি বাংলাদেশে এই মুহূর্তে আনা সম্ভব কিনা, বা বাংলাদেশে কি এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে কিনা? বাংলাদেশে আমি টু বি অনেস্ট বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট আনতে হলে অবশ্যই আমাদের ডক্টরদেরকে অবশ্যই ট্রেনিং নিতে হবে এই ব্যাপারে, কারণ আমরা যে হসপিটাল, আমরা যে ট্রিটমেন্টের যে মেশিনগুলো ব্যবহার করছি সেগুলা খুবই আধুনিক মানের, এবং এই প্রযুক্তিগুলো হচ্ছে ব্যবহার করার আগে অনেক বেশি ট্রেনিংয়ের প্রয়োজন হয়, যেটা আমাদের হসপিটালের ডক্টরদের অবশ্যই আছে। তাই আমরা 20 বছর ধরে এই ব্যবস্থা দিয়ে যাচ্ছি, এবং আই থিঙ্ক বাংলাদেশের ডক্টররা পারবে যদি তারা আমাদের হসপিটালের সাথে কোলাবোরেশন হিসেবে কাজ করতে চায়, ট্রেনিং নিয়ে অবশ্যই পারবে বাংলাদেশ। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, কেননা বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞরা রয়েছেন। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশে ট্রিটমেন্ট করছেন। এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবো। চলে যাচ্ছি ডক্টর ওয়ানের দিকে। ডক্টর ওয়ান, we want to know about minimally invasive therapy. As you know that this is widely used today. So how helpful is it, and which patients benefit the most from it? Oh yeah, the minimally invasive technology is used worldwide, and compared to the ordinary surgery, most of the surgeries are mutilating. But the minimally invasive technology only
make very small or very little injury to the patient. But the treatment effectiveness is great. Actually, the minimally invasive technology could benefit almost every cancer patients. And nowadays, there are many special unique technologies developed by different countries, different hospitals, even different hands. So we are using it very widely. Okay, so as we can say that minimally invasive therapy is the modern technology for cancer patients. Oh, yes. But it was practiced almost worldwide. Okay. But in China, in our hospital, we are featured in these technologies. Okay, so could you please tell us from your experience, Yes. which cancers are most common in China, both men or women? Yes. The most common cancer in China is nasopharyngeal cancer in the southern part of China. But for women, the breast cancer. Yeah, sadly, it's breast cancer. And also there are lung cancers and other parts. Because of smoking? Yes, some. Or environmental and other factors? Yes, some degree, yes. ওকে ঈশ্বর আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে যেমনটা উনি বলছিলেন যে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে লাং ক্যান্সার এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা খুবই কমন। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, শুধুমাত্র না, বাংলাদেশেও কিন্তু এই লাং ক্যান্সার এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা খুবই কমন। আপনি যদি আমাদেরকে বলতেন একজন ডক্টর অ্যাসিস্ট্যান্ট এবং সেলস টিম লিডার হিসেবে এই ধরনের পেশেন্টদেরকে আপনারা কীভাবে আসলে ডিল করে থাকেন প্রাথমিক অবস্থায়? আচ্ছা, প্রথমত আমরা তাদের রিপোর্টসগুলো কালেক্ট করি, দেন আমি হচ্ছে আমার টিমে যারা থাকে তাদেরকে আমি ভাগ করে দেই রিপোর্টগুলো পেশেন্ট অনুযায়ী। দেন আমরা হচ্ছে ডিরেক্টলি, আমি আসলে বলবো যে আমি অ্যাকচুয়ালি পেশেন্ট এবং ডক্টরের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করি। আমরা রিপোর্টগুলো কেস সামারি করার পরে আমরা ডক্টরদেরকে, আমাদের হসপিটালের ডক্টর এমডিটি টিমকে পাঠিয়ে দেই। তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান এবং কস্ট এবং কতদিন আমাদের হসপিটালে থেকে চিকিৎসা নিতে হবে সেটা নিয়ে একটা বিস্তারিত ডিটেলস আমাদেরকে পাঠায়। দেন আমরা পেশেন্টের সাথে আবার যোগাযোগ করি। দেন পেশেন্টকে আমরা, যদি ওনারা চায় আমাদের হসপিটালের ডক্টরের সাথে কথা বলতে ভিডিও কলে, দেন আমরা ওই অ্যারেঞ্জমেন্টটা করে দেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো আসলে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা আসলে ট্রিটমেন্ট নিতে চায় তারা হসপিটালে যখন ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লিকেশনটা করে সেই ইনভাইটেশনটা অনেক সময় তাদের পেতে অনেক দেরি হয়। এক্ষেত্রে আমি যদি বলি যে সেলস টিম মেম্বার হিসেবে বা টিম লিডার হিসেবে আসলে আপনার পক্ষ থেকে কী ধরনের ইনিশিয়েটিভ আপনারা নিতে পারেন যেন বাংলাদেশে যদি কেউ ট্রিটমেন্ট নিতে চায় তাদের জন্য সেটা অনেক বেশি সহজলভ্য হবে? আসলে ইনভাইটেশন লেটারটা আমরা একদিনের মধ্যে ব্যবস্থা করে দেই যদি পেশেন্টের পাসপোর্ট রেডি থাকে। কারণ অনেক সময় এটা পিছিয়ে যায় ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা যখন তার পাসপোর্টে কোনো ভুল থাকে, ঠিক আছে, এবং তার মেডিকেল রিপোর্টসগুলা সেগুলো অবশ্যই অ্যাকুরেট হতে হবে। অনেক সময় দেখা যায় যে প্যাট সিটি স্ক্যানের রিপোর্ট থাকলে সিটি স্ক্যানের রিপোর্ট থাকে না। তো আমাদের কথা হচ্ছে আপনারা যারা মানে ক্যান্সার পেশেন্ট তারা অবশ্যই মেডিকেল ডকুমেন্টসগুলা সবসময় আপডেটেড রাখবেন। দেন পাসপোর্টটা অবশ্যই আগে রেডি রাখতে হবে। দেন আমরা হচ্ছে এই দুটা জিনিস যদি আমাদের তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা একদিনের মধ্যেই ইনভাইটেশন লেটারটা ব্যবস্থা করে দিতে পারি। Now, Dr. Wan's turn. Dr. Wan, could you please tell us, as an oncosurgeon or oncologist, what is the most difficult part of your work and how do you manage it? Okay. Actually, as oncologists or oncosurgeons, we often met some problems with treating cancer patients. The most difficult thing is at first we have to diagnose the patient. We have to make sure the diagnosis is clear and very fond. And then the second thing is to, sometimes we met some difficulties for educating the patients and family. Some of the patients and family may think treatment modalities. And of course we can say that before starting our treatment, patient counseling is very important. Oh yeah, consultation, yes. Consultation also very important. During consultation,
we will communicate with patients and families for every aspects, including diagnosis, treatment options, follow-up, and many aspects. Okay, thank you, doctor. We will talk more about cancer with you shortly. For now, we are taking a short break. আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরবো খুব শিগগির। দর্শক ফিরে আসলেন বিরতি থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আপনারা দেখছেন মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু নিবেদিত এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন। ঈশ্বর, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজুর এমন কি বিশেষ সুবিধা বা সার্ভিস রয়েছে যেটা সাধারণত অন্যান্য হসপিটালে খুব একটা আসলে পাওয়া যায় না? ওকে, প্রথমত আমাদের রয়েছে দুভাষী সিস্টেম। আমাদের বাংলাদেশিরা অনেক সময় কমপ্লেন করে যে বাইরের কান্ট্রিতে গিয়ে তারা ভাষাগত কারণে ট্রিটমেন্ট নিতে পারে না, ঠিক আছে? সো আমাদের 5 জন বাংলাদেশি ট্রান্সলেটর রয়েছে, তারা হচ্ছে বাংলা থেকে। এটা তো আমরা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই নয়, এটা অন্যান্য দেশেরও যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে তাদের জন্য মনে হয় এটা জি, আমাদের সেই সিস্টেমগুলো রয়েছে। তো বাংলাদেশিদের জন্য স্পেসিফিক্যালি আমাদের 5 জন রয়েছে। তারা নিজেরাও বাঙালি এবং তারা খুবই এক্সপেরিয়েন্সড। তারা হচ্ছে আমাদের হসপিটালে যারা যায় বাংলাদেশ থেকে তাদেরকে সব দিক দিয়ে খুবই হেল্প করে, শুধুমাত্র ভাষাগত না। ইভেন আমাদের হসপিটালে গেলে সবচেয়ে বেশি প্রবলেম হয় খাবারের, সো তারা সেই অ্যারেঞ্জমেন্টটাও করে দেয়। তারপরে আমাদের হসপিটালের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি যাওয়ার পরে আমাদের স্টাফই দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে, যেটার জন্য আমরা কোনো ফি নেই না। তো সো তারা ইজিলি হসপিটালে চলে যেতে পারবে একটা 3-4 ঘন্টার ফ্লাইটের পর। দেন আমাদের আরও সুবিধা হচ্ছে আমাদের হালাল কিচেন রয়েছে এবং তাদের জন্য নামাজের রুম রয়েছে এবং সুন্দর গার্ডেন রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিছু ফেস্টিভ্যাল করে থাকি, লাইক পেশেন্টরা শুধু ওইখানে গিয়ে একটা রুমে বন্দি থাকবে, আমরা সেটা চাই না। আমরা চাই ক্যান্সার পেশেন্টদেরকে যত বেশি আপনি মোটিভেশন করবেন, তারা দেখবেন মানসিকগতভাবে যদি ভালো থাকে তারা আরও বেশি সুস্থ হয়ে ওঠে। তো আমরা তাদের জন্য কিছু ট্যুরের ব্যবস্থা করি, তারপরে মুভি নাইটের ব্যবস্থা করি। দেন আমরা কিছু গেমস লাইক কিছু খেলার ব্যবস্থা করি এবং প্রাইজ গিভিংও দেই। এটার জন্য আমরা অনেক বেশি ওদেরকে অর্থাৎ আপনার মেন্টাল হেলথের বিষয়টা। রাইট, আমরা যে মেন্টাল সাপোর্টটা একটা ক্যান্সার পেশেন্টকে সেটা দিয়ে থাকি। ইভেন আমাদের অনেক পেশেন্ট বাংলাদেশে ফিরে এসে বলেছে তারা মনে হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে গিয়েছে, আরেকটা ফ্যামিলিতে। আমরা একটা ফ্যামিলির গত যে পরিবেশটা সেটা অবশ্যই চেষ্টা করি আর কি ওদের জন্য দেওয়ার। জি, আমরা আরও সার্ভিসেসগুলো জানার চেষ্টা করবো ক্যান্সার পেশেন্টের জন্য। এখন ডক্টর ওয়াদ, could you please tell us, as you know that many cancer patients also have comorbidity disease like diabetes, renal problem or cardiac disease or other chronic diseases. So how do you treat cancer in such patients very safely? Yes. Many patients suffer from comorbidities like heart disease, lung disease, and maybe renal disease, and anemia, many conditions. When treating patients with these comorbidities, we have to be very meticulous. And we have to follow the guidelines. International guidelines. There are international guidelines for us to follow. Yes, sometimes these commodities may affect the effectiveness of treatment. Sometimes we even have to stop some treatment, especially for renal disease, even renal failure, or cardiovascular disease. Especially how to treat renal patients. So as you know that cancer patients should reduce their creatinine. Oh yes. For commodities, it will affect the effectiveness of the treatment and the tolerance for some treatment, especially for chemotherapy. If the patient has some renal failure, the chemotherapy may not be applied even. We have to stop it, to find other modalities for the treatment. But the pity is if we stop using some modalities of treatment, the effectiveness of the whole treatment may be impaired.
So now we want to know that which modern technologies or treatments have helped you most in improving cancer patients' outcomes? Yes, the new technologies, for example, in the field of radiation oncology. Now, the new treatment modalities as the proton therapy or carbon ion radiation treatment is the very most advanced, top-notch technology. And previously, there are some patients cannot tolerate ordinary radiation treatment. If we use carbon, if we use proton, it will benefit the patient greatly. Yeah, so new technology is coming almost every day. Yeah, we have to adapt all these new technologies into our daily practice. Okay, so could you please share with that kind of technology's name? Oh, yes, there are many. Yeah, I only took the example of the radiation oncology, the proton radiation therapy, the carbon radiation therapy, the most advanced technologies. Okay. But in other fields such as surgery, we have the Da Vinci robo operation system. Okay. It's very advanced technology. Yes. So what about immunotherapy? Oh, yeah. In the field of medical or medicines, many new medicines developed almost every month, every week, even every day. Okay. Yeah, the immunotherapy we use very often. Nowadays, it's very useful and very effective. But the new medicine is coming also. Okay. Yeah, so we have to match the cell type and the new medicine so we can find the most effective medicine. We know about immunotherapy that this is very useful, but is that mandatory for all kind of cancer patients? Yes, theoretically, every cancer patient can be used. But before we using the immunotreatment, we have to match the cell type Okay. and the new medicine. So every patient has different cell types, genetic phenotypes. So we have to match. If the match is very good, the effectiveness will be very good. Yeah. Okay, thank you so much. That means you're decided individually. Yeah, individualized. Yes. ওকে ঈশ্বর আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে বিদেশি হসপিটালে চিকিৎসা বা ফলো আপের জন্য আবেদন করলে যেটা আপনি বলছিলেন যে ইনভাইটেশন পেতে অনেক দেরি হয়, কিন্তু আপনাদের হসপিটাল কিন্তু সেই জায়গাটাতে অনেক ফ্লেক্সিবিলিটি রাখেন আপনারা, এবং সেই সাথে যে জটিলতাটা আসলে সাধারণত তৈরি হয় সেই জায়গাটায় আপনারা খুব চমৎকারভাবে রোগীদেরকে আপনারা হেল্প করে থাকে। একটু কি আমাদেরকে বলবেন যে কি ধরনের অসুবিধা সাধারণত এই ইনভাইটেশন লেটারের বাইরেও রোগীরা আসলে ফেস করে থাকে ট্রিটমেন্ট নেবার ক্ষেত্রে? সবচেয়ে যেটা ফেস করে থাকে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা যাদের মাধ্যমে ফিল আপ করে তারা হচ্ছে অনেক বেশি ভুল লিখে থাকে অনেক কিছু। যেমন ওই অ্যাপ্লিকেশন ফর্মে পেশেন্টের বাবা মা, দেন হচ্ছে তার যদি কোনো চিলড্রেন থেকে থাকে, বাচ্চা থেকে থাকে, তাদের ইনফরমেশনগুলো খুবই সঠিক দিতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ইরর চলে আসবে। তারপর হচ্ছে এনআইডি কার্ড এবং পাসপোর্টের ইনফরমেশনগুলো একই রকম হতে হবে। তো এই ভুলগুলা বাংলাদেশি মানুষরা বেশি করে থাকে। তো সেই কারণে অনেক সময় হচ্ছে যখন তারা ইন্টারভিউ ফেস করে এম্বাসিতে গিয়ে, তখন রিজেকশনটা চলে আসে। কিন্তু আমরা কি করি, আগেই এই জিনিসগুলো সঠিকভাবে যাচাই করে নেই, দেন আমরা অ্যাপ্লিকেশনে যাই। তাই আমাদের পেশেন্টরা ইন্টারভিউ ফেস করতে গিয়েও রিজেকশন আসে না। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে এমবাসিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেটা আপনি বলছিলেন যে ইনফরমেশনগুলো প্রপারলি দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রবলেমগুলো যেন ফেস না করতে হয় সেটা যেন আগে থেকে আসলে কিভাবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত? আগে থেকে অবশ্যই যারা মানে মনে প্রাণে ইয়া করে নিবে যে তারা হচ্ছে যাবেই, ডিটারমাইন হবে যে আমি বিদেশে গিয়ে চিকিৎসা নিবই, উন্নত চিকিৎসা নিব চায়নাতে গিয়ে ক্যান্সারের জন্য, তারা অবশ্যই আমি মনে করি তাদের জন্য একটা উপদেশ হচ্ছে পাসপোর্ট এবং এনআইডি কার্ড গুলা আপডেটেড রাখা, দেন তাদের ডকুমেন্টসগুলা
ক্যান্সার রিলেটেড যে ডকুমেন্টসগুলো রিপোর্টসগুলো তাদের কাছে থাকে এগুলো অবশ্যই স্ক্যান করে একটা পিডিএফ ফর্মের সফট কপি নিজেদের কাছে রাখতে হবে। দেন তাদের অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে, বিকজ দেশের বাইরে চায়নায় চিকিৎসার জন্য যারা যায় তাদের ব্যাংক স্টেটমেন্ট উইথ সলভেন্সি অ্যাটলিস্ট 12 লাখ টাকা দেখাতে হয়। সো এই জিনিসটা যেন তারা ক্লিয়ার রাখে, ঠিক আছে? এই জিনিসগুলো হলে আমরা ইজিলি হচ্ছে তাদেরকে একদিনের মধ্যে ইনভাইটেশন লেটার এনে এবং এম্বাসি ফেস করে দিতে পারবো। আচ্ছা, আপনি তো আসলে ফিনান্সিয়াল বিষয়টা বললেন, তার পাশাপাশি আমরা একটু জানতে চাইবো যে বাংলাদেশে যে টেস্টগুলো সাধারণত রোগীরা করে থাকেন সেই টেস্ট রিপোর্টগুলো যদি তারা সেই হসপিটালে নিয়ে যান সেটা কি আপনারা অ্যাকসেপ্ট করেন কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো আমরা কিছু কিছু রিপোর্টস হচ্ছে অ্যাকসেপ্ট করি, আর কিছু কিছু আমরা হচ্ছে গিয়ে বলি যে এটা হবে না। ইন দ্যাট কেস মেইনলি আমরা প্যাট সিটি স্ক্যান যেটা সেটা হচ্ছে গিয়ে ক্যান্সারের একদম ডিটেকশন একটা টেস্ট, ঠিক আছে? এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে কোন ধরনের ক্যান্সার হয়েছে এবং কোন অর্গানসটাতে হয়েছে। তো ইন দ্যাট কেস আমরা বলি যে প্যাট সিটি স্ক্যানটা অবশ্যই আমাদের হসপিটালে যে করার জন্য, কারণ এটা আমাদের যে মেশিনটা সেটা 100% আপনাকে একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্যাট সিটি স্ক্যানও অ্যাকসেপ্ট করি, বাট কিছু কিছু ক্ষেত্রে ডক্টররা যখন মনে করে না এখানে অনেক ইরর আছে বা ভুল আছে, তখন আমরা হচ্ছে তাদেরকে জানিয়ে দেই। দেন তারা আমাদের হসপিটালে গিয়ে হোল বডির একটা চেক আপ করে, দেন তারা ট্রিটমেন্টের প্রসেসে যায়। আচ্ছা, এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো, কেননা রোগীদের এবং রোগীর যে পরিবার রয়েছে তাদের কিন্তু অনেক ধরনের কোয়ারিজ থাকে এই রিপোর্টের ব্যাপারে, যে কোন টেস্টগুলো আমরা আসলে যেগুলো করিয়েছি আগে সেটা কি ওই মডার্ন হসপিটাল বা বাইরের দেশের হসপিটালগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, কোন রিপোর্টগুলোকে আপনারা রিজেক্ট করেন বা কোনগুলো আবার করতে আপনারা বলে থাকেন, সেগুলো আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আর একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু নিবেদিত এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন। Dr. Wan, could you please tell us, based on what you have been seen over the years, what do you think cancer cases are increasing worldwide? Yes, yes. I have been practicing medical oncology for more than 40 years. Every year, the incidence of cancer worldwide is increasing. Yes, some years even dramatically. Yes, sure. There are many factors affecting the cancer incidence. The most important thing is the environmental pollution. Okay. The air, the water, the land. Yeah, if they are polluted, we living on the land, we are affected. So that's a very important factor. Another factor is the lifestyle. Everyone's lifestyle affects the cancer incidence, like smoking, alcohol drinking, many factors. Yes. Could you please tell us about overweight or obesity? Is that only the major reason for cancer? Yes, I think the major reasons are lifestyles. Yeah, that's the very most important factors. Quit smoking, quit alcohol drinking. That's very important. So what is your suggestion? Yes, I suggest that the worldwide should be cooperated together to fight cancer. In prevention, in treating, in observation, everything work together. ওকে, থ্যাংক ইউ। ইশরাত, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি বলছিলেন যে কিছু কিছু টেস্ট রয়েছে যেগুলো আপনারা হয়তো বাংলাদেশ থেকে যারা করে নিয়ে যায় সেগুলো আপনারা হয়তো রিপিট করেন না, কিন্তু প্যাট সিটি স্ক্যানের কথা স্পেশালি বলছিলেন যে সেটা আপনারা নতুনভাবে করতে দেন। এর পাশাপাশি আর কোন কোন ধরনের টেস্টগুলো রয়েছে যেগুলো আসলে বাংলাদেশ থেকে যারা টেস্ট করে নিয়ে যায়? যেমন আমরা বায়োপসির কথা যদি বলি, সেটা অনেক সময় অনেকে স্লাইড ফর্মে দেশ থেকে ক্যারি করে নিয়ে যায়। এই বায়োপসিকে আবার আপনারা নতুন করে করেন? না, আমরা বায়োপসির কথা যেটা সেটা হচ্ছে আমরা স্লাইডটা নিয়ে যেতে বলি।
ঠিক আছে, এটা অলরেডি হচ্ছে হসপিটালে, যে হসপিটালে তারা ট্রিটমেন্ট নেয় সেই হসপিটালে এটা সংরক্ষণ করা থাকে। সো আমরা বলি যে ওই হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে তারা যেন বায়োপসির এই ব্লকটা বা স্লাইডটা যেন আমাদের হসপিটালে নিয়ে যায়। তো ওইখান থেকে আমরা আবার স্যাম্পল কালেক্ট করার পরে আমরা হচ্ছে নতুন করে আবার একটা বায়োপসি রিপোর্ট তৈরি করি আর কি। আমরা মেনলি রিসেন্ট যদি কেউ টেস্টগুলো করে, যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট, সিভিসি, লিভার টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এই রিপোর্টগুলো আমরা হচ্ছে ধরেন 1 মাস যাওয়ার আগে, কিছুদিন আগে করলো, তখন আমরা করতে আর বলি না, কারণ আমরা ফ্লাইটে যাওয়ার আগেই আমরা এই টেস্টগুলো নিজেরাই বলি করতে। আপনি যদি আপনার লিভার ফাংশন ঠিক থাকে, কিডনি ফাংশন ঠিক থাকে, তখনই আমরা হচ্ছে পেশেন্টকে অ্যালাউ করি যে আমাদের হসপিটালে যাওয়ার জন্য। কারণ আপনি ওইখানে গিয়ে আবার এগুলো করবেন, তো এটার জন্য স্টেবল বডি, লিভারটা স্টেবল হওয়ার জন্য আমরা কিছুদিন টাইম নিব, পেশেন্ট একটা আলাদা কস্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখি যেন তাদের আলাদা কোনো খরচ না হয়। আসলে আমরা মেইনলি পেশেন্ট কেয়ার নিয়ে কাজ করি, আমরা বিজনেস করি না, সত্যি কথা যেটা। সো এই রিপোর্টগুলো যদি তারা যাওয়ার 1 সপ্তাহ আগে করে এই টেস্টগুলো, তাহলে আমরা এগুলো অ্যাকসেপ্ট করি। আর যদি হচ্ছে তারা বলে না আমরা এগুলো আপনাদের ওইখানে গিয়ে আবার প্রথম থেকে শুরু করব সব টেস্টগুলো, দেন আমরা ওইটা ওনাদের উপরই ছেড়ে দিই। আচ্ছা, যেহেতু আপনি কেয়ারের কথা বললেন, ডক্টর ওয়ান কিন্তু বলছিলেন যে আসলে এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, ওভারওয়েট, ওবেসিটি, স্মোকিং, এগুলো হচ্ছে ক্যান্সার হওয়ার জন্য কিন্তু এগুলো ট্রিগার করে থাকে। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি চায়নাতে রয়েছেন, সেখানকার এনভায়রনমেন্ট বা মানুষ আসলে কতটুকু সচেতন? আমি চায়নায় যেটা দেখেছি, তারা খুবই হেলদি খাবার খায়। ঠিক আছে, তারা তো স্পাইসি খাবারগুলো খুবই অ্যাভয়েড করে। বয়েল ফুড ইজ ফেমাস, তো বয়েল ফুডগুলো তারা খুবই খাচ্ছে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, তারা প্রত্যেক বেলায় একটু পরপরই তারা হট ওয়াটার, গরম পানিটা খাবারের সাথে খায়। আবার তারা হচ্ছে সুগার খুবই অ্যাভয়েড করে। তাদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। তারা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা যখন সকাল 9টার মধ্যে তারা নাস্তাটা করে নেয়, দেন হচ্ছে তারা 12টার মধ্যে তাদের দুপুরের খাবারটা খেয়ে নেয়, দেন 2 ঘন্টা তারা ঘুমায় 12টা থেকে 2টা পর্যন্ত। ঠিক আছে, দেন তারপর ওরা আবার কাজ করে। তারপরে 6টার মধ্যে আমি দেখলাম যে সবাই হচ্ছে বাসায় চলে যাচ্ছে, 7টার মধ্যে ডিনার করে তারা একটু এক্সারসাইজ করে তারপর ঘুমায় পড়ছে। সো এগুলা হচ্ছে আমরা কিন্তু এগুলো মেনটেন করছি না। সো তাদের এই লাইফস্টাইল মেনটেনটা যেভাবে করছে, সেটা আসলে একটা হেলদি লাইফস্টাইল তাদের। আচ্ছা, সেদিক থেকে আপনার কাছে কি মনে হয় যে চায়নাতে ক্যান্সার পেশেন্টদের রেশিওটা আসলে কেমন, যেহেতু বলছেন যে তারা খুব হেলদি লাইফ লিড করে? বাংলাদেশের তুলনায় চায়নাতে খুবই কম। সত্যি কথা বলতে ইদানিং বাংলাদেশে গত 2 বছর ধরে ক্যান্সার পেশেন্টের রেট খুবই বেড়ে যাচ্ছে। মোস্টলি হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য যাচ্ছে বেশি, আর পুরুষদের আমি বলবো লাং অ্যান্ড হচ্ছে প্যানক্রিয়েটিক ক্যান্সার। এই 2টা ক্যান্সারের জন্য অনেক বেশি পুরুষ রোগীরা আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছেন গত 1 বছর ধরে। Okay, Dr. Wan, we are talking about healthy lifestyle and nutrition. So could you please tell us why proper nutrition is important for cancer patients during chemotherapy or radiotherapy? Yes. The nutrition is very, very important for everyone, not only for cancer patients, especially during treatment, like chemo, radiation, even surgery. Sometimes all these treatment may affect proper eating, proper nutrition. Finally, the patient may become weak, so that will be very dangerous. So we have to make every effort to maintain the proper nutrition for the patient. Okay. Yeah. Sometimes we have to provide tube feeding and even intravenous nutrition support for the patient to be treated properly. So maintain normal. That is, you're talking about a supplement. So my question is also that if a patient cannot eat well during treatment, chemotherapy or radiotherapy, so do you suggest supplements or special nutrition to prevent weakness or malnutrition? Yes, sure, we do. Yeah, sometimes if the patient cannot eat properly, like the oral cancer, esophageal cancer, or stomach cancer, or liver cancer, or some other cancers affecting eating, the nutrition may be very poor. So
under such circumstances, we have to provide extra feeding routes, like tube feeding, intravenous, nutritious, supporting. So that's very, very important. If the patient cannot get enough nutrition, the patient may become very, very weak. So the patient cannot tolerate, especially the chemotherapy. So we have to stop the treatment. That will affect the effectiveness of our treatment. ওকে ঈশ্বর যেমনটা উনি বলছিলেন যে সাপ্লিমেন্টসের কথা, যেসব পেশেন্টরা খেতে পারে না, অ্যাপিটাইট লস হয়ে যায়, তা থেকে আপনারা স্পেশাল কিছু নিউট্রিশনাল কিছু সাপ্লিমেন্ট আপনারা সাজেস্ট করে থাকি। সেটি সম্পর্কে আপনার কাছ থেকে একটু ডিটেলস জানবো, যেহেতু আপনি অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে আপনি কাজ করছেন তাদের সঙ্গে। সো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজি নিবেদিত এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন। ঈশাত, আপনার কাছে যেমনটি বলছিলাম বিরতির আগে, যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট আপনারা আসলে কীভাবে করে থাকেন, যেমনটি ডক্টর ওয়ান কিন্তু বলছিলেন যে কেমোথেরাপির সময় বা আফটার ক্যান্সার পেশেন্টদের যে ট্রিটমেন্ট, তখনও কিন্তু পেশেন্টরা দেখা যায় তাদের অ্যাপিটাইট লস হয়। সো তাদের নিউট্রিশনাল ম্যানেজমেন্টের জন্য যে সাপ্লিমেন্টের কথা ডক্টর ওয়ান বলছিলেন যে ওনারা সাজেস্ট করে থাকেন, সেটাকে আপনারা ম্যানেজ করেন আসলে কীভাবে? অ্যাকচুয়ালি আমাদের যারা হচ্ছে আর প্রবলেম হয় ট্রিটমেন্ট নিয়ে আসার পরে, লাইক ডাইজেশন প্রবলেম হয়, অনেকের হজমে সমস্যা হয়, তো তাদের জন্য আমরা কিছু প্রোটিন সাপ্লিমেন্ট আমাদের হসপিটাল থেকে তাদের প্রেসক্রাইব করে দেই। এটার মধ্যে আসলে এই জিনিসটা তারা হচ্ছে খাওয়ার পরে দেখা যায় যে তাদের হচ্ছে শারীরিক যে দুর্বলতাটা থাকে, নাউশিয়া থাকে, ভমিটিং থাকে, জি, ওইটা আস্তে আস্তে কেটে যায়। এবং আমরা অনেক সময় কিছু ওরাল মেডিকেশনও সাজেস্ট করে দেই 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, তারা সেগুলো সাথে করে নিয়ে আসে সেই সাপ্লিমেন্টসগুলা। এবং আরও একটা আমরা সুযোগ দিয়ে থাকি, যেটা হচ্ছে গিয়ে তাদের যদি ওষুধটা শেষ হয়ে যায়, দেন আমাদেরকে তারা কিছুদিন আগে জানাইলেই হয়, আমরা হচ্ছে সেটা ব্যবস্থা করে দেই। ইভেন আমরা হসপিটাল থেকে বাংলাদেশে সেটা পৌঁছিয়ে দেই। আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটিস সাধারণত আসলে রোগীরা পেয়ে থাকে? আর ফ্যাসিলিটিস বলতে আমাদের হসপিটালে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমাদের একটা টিম সবসময় এই একটা পেশেন্টের পিছে কাজ করে। তারপর যে তারা এসে গিয়ে তারা হচ্ছে গিয়ে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব না, তেমন কোনো সুযোগ নেই। আমরা সবসময় তাদেরকে ফলো আপ করি। লাইক আমরা বলে থাকি যে প্রথম 1 বছর 3 মাস পর পর তারা যেন চেক আপ করে এবং রিপোর্টগুলো যেন আমাদেরকে পাঠিয়ে দেয়। দেন আমরা যদি দেখি কোনো সমস্যা দেখা যাচ্ছে আবার ক্যান্সারের, দেন তাদেরকে আমরা আবার বলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। সো তারা এভাবে আমাদের ফলো আপেই থাকে। এবং অনেক ক্যান্সার পেশেন্ট হচ্ছে প্রথম থেরাপি নেওয়ার পরে বাংলাদেশে চলে আসে, যদি তার আরেকটা থেরাপি নিতে হয়, দেন আমরা তার যদি খরচগত কোনো সমস্যা থাকে, যে সে আর টাকার কারণে নিতে পারছে না, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি ওষুধগুলো যেন সে সাথে করে নিয়ে আসে, কেমো ড্রাগসগুলো। দেন বাংলাদেশে আমরা একটা হসপিটাল সাজেস্ট করে দেই, ওই হসপিটালে তারা নিতে পারে। এবং সেই সাথে ট্রিটমেন্ট প্রোটোকলটা নিশ্চয়ই আপনারা অবশ্যই আমরা দিয়ে দেই। জি। Dr. Wan, you have said so many things about cancer treatment. So yes. Finally, my last question is, how can a healthy lifestyle help in preventing cancer, all kind of cancer? Yes, the most important thing is the lifestyle control. Yes, I would suggest for every people, no matter young or old, lifestyle is the most important thing in preventing cancer. Yeah, quit smoking, quit alcohol drinking, quit burning out. Do not be too tired during work. Okay. Yeah, proper rest, vacation, recreation, or exercising is very, very important. Yeah, so lifestyle affects every aspect of our life. No matter our environment, the pollution in our environment, the water, the air, the earth, the food, everything. But the most important thing is self-restraint. The lifestyle is very, very important. And what about sleep, proper sleep? Yes. Yeah. This subject has been discussed or debated worldwide for keeping
the best lifestyle. Yes, we have to follow all these suggestions or guidelines or many advisories. So keep a healthy lifestyle is very important. Yeah. ওকে ঈশ্বর আপনার কাছে এখন একটু ছোট্ট করে জানতে চাইবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে সব শেষে এই যে আমরা চায়নার বিভিন্ন আধুনিক ট্রিটমেন্টের কথা আপনাদের কাছ থেকে জানলাম, এবং বাংলাদেশেও কিন্তু যথেষ্ট ভালো ক্যান্সার রোগীদের জন্য ট্রিটমেন্ট হয়, ভালো ক্যান্সার বিশেষজ্ঞরা রয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে ফিউচারে বাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা নিয়ে আসলে কী ধরনের সম্ভাবনা আপনি দেখছেন? আমি মনে করি চীন আমাদের রাষ্ট্রবন্ধু হয়ে গিয়েছে চিকিৎসার ব্যাপারে। চীন আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে এবং যে ব্যবস্থাপনাটা দিচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, সেটা বাংলাদেশি ক্যান্সার পেশেন্টদের জন্য খুবই বড় একটা অপরচুনিটি। তারা হচ্ছে কম সময়ে চীনের যে কোনো ভালো একটা হসপিটালের ডক্টরদের মাধ্যমে পরামর্শ নিতে পারছে। দেন তারা খুব দ্রুত সময়ে এখন ভিসা পেয়ে যাচ্ছে, যেটা আগে খুবই কঠিন ছিল বাংলাদেশি পেশেন্টদের জন্য। এবং তারা যে চিকিৎসা সেবা দিচ্ছে আমাদের বাংলাদেশি না, শুধু অন্যান্য দেশের মানুষদেরও, আমার মনে হয় এই চিকিৎসা সেবা তারা কম খরচে একটা সুন্দর চিকিৎসা নিয়ে একটা সুস্থ জীবন নিয়ে ফিরে আসতে পারছে। সো আমি মনে করি চীন এবং বাংলাদেশের এই চিকিৎসা সেবা সামনে আরও বেশি আমাদেরকে ক্যান্সার পেশেন্টদেরকে অনেক বেশি সাহায্য করবে দ্রুত তাদের হচ্ছে একটা লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য। সেই প্রত্যাশায় আমাদের থাকলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য। অ্যান্ড ডক্টর ওয়ান, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং আওয়ার শো অ্যান্ড শেয়ারিং সাচ ইনসাইটফুল ইনফরমেশন অ্যাবাউট ক্যান্সার পেশেন্টস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু নিবেদিত এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।